লোভের বশবর্তী হয়ে মানুষ যে কত নীচ কাজ করতে পারে তা আজ এই গল্পে আমরা জানব। মামা, যে মামার কাছে তার ভাগ্নি হয় সন্তান তুল্য, সেই মামাই যখন এই জঘন্য অপরাধ করে শুধুমাত্র সম্পত্তির লোভে। এমন কি হয়েছিল তাদের মধ্যে যে মামার লোভের শিকার হতে হলো ভাগ্নিকে? কেনই বা প্রাণ দিতে হলো তাকে? তবে কি এই সব পূর্ব পরিকল্পিত ছিল, নাকি হঠকারিতার বশে ঘটে গেল এই জঘন্য অপরাধ? চলুন আজকের এই অপরাধমূলক গল্পটা শোনা যাক। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। লীনা শর্মা যখন 40 বছর বয়সী তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে বিয়ের আগে তিনি সোহাগপুরে জমির সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার সোহাগপুর তহসিলে জমির দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে, কারণ এটি বিখ্যাত পিকনিক স্পট পাঁচমারির কাছাকাছি। এছাড়া সোহাগপুর থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকটি স্থান মাধই দ্রুত পর্যটকদের পছন্দ হয়ে উঠেছে। এর কারণ বন্যজীবনের রোমাঞ্চ এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আনাগোনার কারণে সোহাগপুরে নির্বিচারে হোটেল, রিসর্ট ও ধাবা খুলছে। দিল্লির পশ এলাকা বসন্ত বিহারের বাসিন্দা লীনা শর্মা প্রায়ই সোহাগপুরে যেতেন, কারণ এখানে তার 22 একর জমি ছিল, যা তার দাদা এবং খালা মুন্নিবাই তার নামে দিয়েছিলেন। লীনা শর্মার এই জমির মূল্য ছিল কোটি টাকা, কিন্তু এর মধ্যে 10 একর জমি তার মামা প্রদীপ শর্মা চাপা দিয়েছিলেন। 21শে এপ্রিল 2016-এ লীনা শর্মা বিশেষভাবে তার জমি বিক্রির জন্য ভোপাল হয়ে সোহাগপুরে আসেন। 23শে এপ্রিল 2016 তারিখে পাটোয়ারি এবং আরআই লীনা শর্মার জমি পরিমাপ করে এবং তার মালিকানা হস্তান্তর করেন। তারপর তিনি অবিলম্বে জমিতে বেড়া দেওয়ার কাজ শুরু করেন। আসলে লীনা শর্মা এই জমির চুক্তি করেছিলেন 2 কোটি রুপিতে এবং এই টাকা দিয়ে দিল্লিতে সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। 29শে এপ্রিল 2016-এ বেড়া দেওয়ার সময় প্রদীপ শর্মা তার 2 ভৃত্য রাজেন্দ্র কুমড়ে এবং গোরে লালকে নিয়ে আসেন এবং জমি নিয়ে তার সাথে ঝগড়া শুরু করেন। প্রদীপ সোহাগপুরের একজন প্রভাবশালী ব্যক্তি এবং সোহাগপুর ব্লক কংগ্রেসের সভাপতিও ছিলেন। ঝগড়া এতটাই বেড়ে যায় যে প্রদীপ শর্মা ও তার চাকররা মিলে লীনা শর্মাকে খুন করে। যেহেতু এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে করা হয়নি, তাই এই 3 জন প্রথমে লীনা শর্মাকে লাঠি ও পাথর দিয়ে নির্মমভাবে পিটিয়ে অপরাধ আড়াল করার জন্য তার লাশ একটি ট্রাক্টর ট্রলিতে ভরে নিয়ে কুকরা গ্রামে নিয়ে গিয়ে দাফন করে। মৃতদেহ দ্রুত পচে যায়, তাই নৃশংসরা এতে লবণ ও ইউরিয়াও মিশিয়েছিল। হত্যাকাণ্ডের পর প্রদীপ শর্মা শহরে এমনভাবে ঘোরাফেরা করতে থাকেন যেন কিছুই হয়নি। স্পষ্টতই তিনি ধরে নিচ্ছিলেন যে লীনা শর্মার হত্যার কথা কেউ জানবে না এবং যখন তার দেহ পচে যাবে তখন তিনি পুলিশের কাছে যাবেন এবং লীনা শর্মার নিখোঁজ রিপোর্ট দায়ের করবেন, কিন্তু তিনি একাজ করেননি। লীনা শর্মার জীবনকে কিংবদন্তির চেয়ে কম বলা যায় না। তার বাবা মা মারা গিয়েছিলেন যখন তিনি খুব ছোট ছিলেন, তাই তাকে এবং তার বড় বোন হেমাকে তাদের খালা লালন পালন করেছিলেন। মৃত্যুর আগে খালা তার জমি এই 2 বোনের কাছে হস্তান্তর করেছিলেন। পরে লীনা শর্মা তার বোন হেমাকে নিয়ে ভোপালে আসেন এবং পরিবাজারে থাকতে শুরু করেন। লীনা শর্মা সুন্দরী এবং প্রতিশ্রুতিশীলও ছিলেন, তাই তিনি বৈদেশিক বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং শীঘ্রই আমেরিকান দূতাবাসে পরামর্শক হিসাবে চাকরি পান। কিন্তু তিনি তার স্বামীর সাথে ভালোভাবে মিশতে পারেননি, তাই তিনি তালাক দিয়েছিলেন। শীঘ্রই তার করুণ অতীত ভুলে গিয়ে তিনি দিল্লিতে স্থায়ী হন এবং নিজের পরামর্শদাতা সংস্থা চালাতে শুরু করেন। লীনা শর্মা যখন 40 বছর বয়সী হন তিনি তখন আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন, কিন্তু বিয়ের আগে তিনি সোহাগপুরের জমির সমস্যা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু তার মামা প্রদীপ শর্মা তার পরিকল্পনা ভেস্তে দেন। লীনা শর্মার হত্যার রহস্যই থেকে যেত যদি তার বন্ধুরা তাকে আবিষ্কার না করত। লীনা শর্মা সময় মতো ফিরে না এলে এবং তার মোবাইল ফোন বন্ধ দেখে ভোপালে বসবাসকারী তার বন্ধু ঋতু শুক্লা তার নিখোঁজের বিষয়ে পুলিশ কন্ট্রোল রুমকে জানায়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ প্রদীপ শর্মার সাথে যোগাযোগ করে। তিনি ভয় পেয়েছিলেন এবং সোহাগপুর থানায় তার ভাগ্নির নিখোঁজ রিপোর্ট দায়ের করেন, যদিও তিনি ভালো জানেন যে লীনা শর্মা আর পৃথিবীতে নেই। দেরিতে প্রতিবেদন দাখিলের কারণে প্রদীপ শর্মা সন্দেহের মধ্যে পড়ে এবং জমি বিবাদের বিষয়টি প্রকাশ্যে এলে পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়।
সাধারণ জিজ্ঞাসাবাদে প্রদীপ শর্মা তার অপরাধ স্বীকার করলেও এখন লীনা শর্মার বোন হেমাকে নিয়েও সন্দেহ জাগছে যে কেন তিনি লীনা শর্মার নিখোঁজ হওয়ার বিষয়ে নীরব ছিলেন। তার এই কালযুগী মামার মধ্যে কি কোনো ধরনের যোগসাজশ ছিল? পুলিশ এদিকেও তদন্ত করছে, কারণ এখন তাদের ওপর সত্য প্রকাশের চাপ বাড়ছে। দিল্লি থেকে লীনা শর্মার বন্ধুরাও ভোপালে এসে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং সোহাগপুরও যান। হেমা সম্পর্কে সোহাগপুরের মানুষ বলে যে সে খুবই লাজুক মহিলা, যার পাগলামি করার কোনো প্রমাণ লাগে না। তার স্বামী নিজেই স্বীকার করেছেন যে তিনি একজন মানসিক রোগী। এখন যেহেতু অভিযুক্ত প্রদীপ শর্মা তার অপরাধ স্বীকার করেছে, আরও কিছু প্রশ্ন উঠেছে। লীনা শর্মাকেও কি ধর্ষণ করা হয়েছিল? কারণ তার লাশ পাওয়া গেছে কাপড় ছাড়া এবং তার গহনা এখনও উদ্ধার করা হয়নি। মৃতদেহের বয়স 15 দিন হওয়ায় ময়না তদন্ত থেকেও অনেক কিছুই স্পষ্ট করা যায়নি। দ্বিতীয় প্রশ্নটি পৈতৃক সম্পত্তির লোভের সাথে সম্পর্কিত। এর জন্যই কি লীনা শর্মাকে খুন করা হয়েছিল? প্রদীপ শর্মা তার ভাগ্নি সম্পর্কে কিছুই ভাবেননি। তিনি তার জীবনে কতটা কষ্ট এবং কষ্ট সহ্য করেছেন। লীনা শর্মা যদি দ্বিতীয়বার বিয়ে করে নিজের সংসার প্রতিষ্ঠা করতে চান তাহলে এটা তার অধিকার ছিল, কিন্তু তার অসুখী জীবনের শেষটাও ছিল দুঃখজনক।